বৃষ্টি মাথায় নিয়ে সিলেটে এসেছে বাংলাদেশ এবং পাকিস্তান দল। তারা আসার পর থেকে এখানে বৃষ্টি অবিরাম। আজ অনুশীলনে বাংলাদেশ যেটুকু করতে পেরেছে পাকিস্তান একেবারেই করতে পারেনি। এর অর্থ হলো সিলেট টেস্টটায় বৃষ্টিতে ভেসে যেতে পারে, আবার বিরতি দিয়ে দিয়ে খেলা হতে পারে। তবে সেই রকম যদি খেলা হয় 5 দিনের মধ্যে যদি 3 দিন ম্যাচ মাঠে থাকে তাহলে কিন্তু গেমটা শেষ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আদার দেন খেলা না হওয়ার সম্ভাবনা বেশি। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিকান্দার আলী, যুক্ত হয়েছে সিলেট থেকে। সিলেটে বাংলাদেশ দল সকালবেলা অনুশীলন করেছে, কাল ম্যাচ। এই কারণে এই যে অনুশীলনটা ছিল সেটা হলো ইন্টারাপ। সবাই মাঠে আসেনি। যে আউটার স্টেডিয়াম রয়েছে সেখানে মুশফিকুর রহিম থেকে শুরু করে কয়েকজন ব্যাটার অনুশীলন করছে। সবচেয়ে হতাশাজনক ছিল মাহমুদুল হাসান জয়ের জন্য। তিনি হাতে টেপ মেরে দেখছিলেন যে তার যে সতীর্থ, সেই সতীর্থ কীভাবে ব্যাটিং করছেন, অর্থাৎ তানজিদ তামিমের ব্যাটিংটা তিনি দেখছিলেন। তানজিদ তামিম এই ম্যাচে অবধারিতভাবে খেলছেন, তার অভিষেক হতে যাচ্ছে টেস্টে। বিশেষ করে তিনি সাদা বলের ক্রিকেটে যেহেতু আক্রমণাত্মক একজন ব্যাটার, এবার লাল বলে কী করেন সেটা একটা দেখার, যেহেতু একদম বাধ্যতামূলক তার খেলাটা হয়ে গিয়েছে। দুজন প্লেয়ারই ইনজুরিতে আক্রান্ত টপ অর্ডারের। একজন হলেন একেবারেই ছিটকে গেছেন দল থেকে, তিনি হচ্ছেন সাদমান ইসলাম অনিক। তিনি যাওয়ার পরে যেটা হলো জয়, তিনিও ইনজুর্ড। তো সেক্ষেত্রে যে এই পরিবর্তনটা আসবে, এখানে ডাকা হয়েছে জাকির হাসানকে। তো জাকির হাসান খেলবেন কিনা না জয় শেষ পর্যন্ত পারবেন সেটা নিয়ে একটা কিন্তু কনফিউশন রয়ে গিয়েছে। তবে পুরো দুজনকেই একবার নতুনভাবে ওপেনিং করানো হতে পারে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ফরচুনও হতে পারে, আনফরচুনেটও হতে পারে। বিকজ অফ এই যে ফোরকাস্ট ওয়েদার, এরকম ভেজা কন্ডিশনে একজনের অভিষেক হওয়া বা সেটা কিন্তু একেবারেই চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। সেই রকম জায়গায় যদি তানজিদ তামিম তার অভিজ্ঞতা, যে ওয়ানডে খেলা এবং টি-20 খেলার যে অভিজ্ঞতা, সেটা যদি কাজে লাগাতে পারেন এবং প্যাশন দেখাতে পারেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট তিনি যেভাবে খেলেছেন সেই প্যাশনটা শো করতে পারলে ডেফিনেটলি নিশ্চয়ই কিছু একটা না করতে পারবেন। একইভাবে এখানে বোলারদের দেখলাম আজ প্র্যাকটিস করেনি, যারা বিশেষ করে পেস বোলার তারা প্র্যাকটিসে ছিলেন না। তারা এসেছেন, এদিকে নাহিদ রানাকে দেখলাম ড্রেসিং রুমে পেস বোলিং কোচ তার সঙ্গে কনসালটেন্সি করেছেন, কি করবেন, কোথায় গেলে কি হবে, হয়তো ভিডিও নিয়ে অ্যানালাইসিস করেছেন সেই সব জায়গায়। আবার তাসকিনকে দেখলাম তিনি হেঁটে চলে গেলেন। তার মানে এখানে পেস বোলারদের বিশ্রাম ছিল এবং তারা যাতে বেস্ট আউটপুটটা দিতে পারে একেবারে সতেজ থেকে, সেই জন্যই তাদেরকে এই সুযোগ করে দেওয়া। পেস বোলিংয়ের একটা পরিবর্তন অবধারিত হতে পারে, যেটা বোঝা যাচ্ছে তাসকিনকে একটা টেস্টই খেলানোর কথা ছিল, সেক্ষেত্রে স্কোয়াডে থাকলেও তাকে সিলেট টেস্টে নাও খেলানো হতে পারে। যেহেতু রেন ইন্টারাপ্ট, এত রেন থাকলে তাকে খেলানোর সম্ভাবনা যেমন রয়েছে, যেহেতু বাংলাদেশে একটা উইনিং নোটে রয়েছে, এই উইনিং নোটটা ক্যারি করার জন্য তারা নিশ্চয়ই চেষ্টা করবে যে পুরো সেট আপটাই থাকুক পেস বোলিং। আবার শরীফুল যেহেতু ওয়েদার একটু টালমাটাল, যেহেতু ওয়েদার এক বৃষ্টির ময়েশ্চার থাকবে, সেই সব কারণে পেস বোলারদের মধ্যে থেকে বাহাতি শরীফুল ইসলামের একটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য তাকে হয়তো টেস্টে ফেরানো হতে পারে এবং তিনি হয়তো এখানে খেললে খুব ভালো করতে পারে। আবার এবাদতকে বসিয়ে তাসকিন যদি নিজে খেলতে যান তাহলে সেট আপটা ওভাবেও করা হতে পারে, কারণ এবাদত ঢাকা টেস্টে তেমন একটা প্রভাব ফেলতে পারেননি। স্পিনের ক্ষেত্রে যারা রয়েছেন তারাই কিন্তু থাকবেন। নাইমের খেলার সম্ভাবনা এখনও দেখি না, কারণ মেহেদি হাসান মেহরাজ রয়েছেন। যদিও পাকিস্তানের 7 জন বাহাতি ব্যাটার রয়েছেন, তাইজুল ইসলাম ব্রেক থ্রু দেওয়ার মাস্টার, তার অভিজ্ঞতা অনেক এবং সেই অভিজ্ঞতার আলোকে তিনি আসলে বাহাতি স্পিনার হিসেবে দলে চান্স পান। তিনি বাহাতি হিসেবে যে ঢাকা টেস্টে 2টো ব্রেক থ্রু দিয়েছিলেন, সেটা কিন্তু বাংলাদেশকে জয়ের পথে বা পরবর্তী উইকেটগুলি নেয়ার ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভ ছিল। নাহিদ রানা খুব চনমনে অবস্থায় রয়েছেন এবং তার ভিতরে যে ডেভেলপমেন্ট সেটা অবশ্যই আসলে কাজে লাগবে। একই সঙ্গে মুশফিকুর রহিমের ব্যাটার যারা রয়েছেন, 3 জন গত টেস্টে পারফর্ম করছেন, বেসিক্যালি নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। বাকিদের উপরে এখন দায়িত্ব বর্তায় যে তাদের কেউ না কেউ রান করবে। বিশেষ করে টপ অর্ডারে যদি ওপেনিং হয় তাহলে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকবে যে অন্তত জুটি হিসেবে তারা যেন একটা 100+ একটা রান দিয়ে যেতে পারেন। তার পরবর্তীতে কেউ যদি সেট হয়ে যান তাহলে সেই ওপেনিংয়েই একটা বাজিমাত করে দেওয়া সুযোগ থাকে এবং সেটা যেন তারা করেন, এরকম প্রত্যাশাটা অবশ্যই টিম ম্যানেজমেন্ট চেয়ে থাকবে, প্রত্যাশা করে থাকবে। আবার যদি
মমিনুল হক যেহেতু এক্সপেরিয়েন্স কন্টেন্টার, তিনি জানেন যে কীভাবে এই দলকে সামলাল দিতে হবে। পাকিস্তান একেবারে খারাপ দল তা না, বাবর আজম ফিরছেন, তার এই ফেরার কারণে যেটা হবে এই স্ট্রেংথ কিন্তু বেড়ে গিয়েছে। যদিও তাদের আজান খুব ভালো করেছে আগের ম্যাচে এবং সেঞ্চুরি করেছেন, সেই জায়গাতে এখন বাবর আজম এলে একজনকে না একজনকে বসতে হবে। তো সেই বসা থেকে তাদের দেশে যেভাবে সমালোচনা হয়েছে, সাবেক ক্রিকেটাররা একেবারে তুলোধুনো করেছেন বাংলাদেশের কাছে হারার কারণে, তারা বাংলাদেশের কাছে হারটা কোনোভাবেই মেনে নিতে পারে না। যেমন রাওয়ালপিন্ডিতে যখন হোয়াইট ওয়াশ করেছিল এই সরফরাজদেরকে, তখন কিন্তু তাদের সাবেকরা একেবারে তুলোধুনো করেছিলেন। ইভেন যারা কমেন্ট্রি বক্সে থাকেন তারাও তুলোধুনো করেছিলেন। সেই জায়গা থেকে বলা যায় যে তাদের এই তুলোধুনোয় কিছু আসে যায় না। এখানে সরফরাজ আজকে প্রেস কনফারেন্সে এসে যেটা বলে গিয়েছেন যে এখানে এই যে সাবেকরা এরকম বলেই থাকেন, তাদের দেশে তারা অভ্যস্ত, তারা ওই সব জায়গায় ফোকাস করছে না, সোশ্যাল মিডিয়াও দেখছে না, তারা মূলত গেমে ফোকাস করছে এবং কীভাবে বাউন্স ব্যাক করা যায়, রিগ্রুপ হওয়া যায় সেই চেষ্টাই করছে এবং তাদের ফোকাসটা ফুললি সিলেট টেস্টে। বৃষ্টির উপর কারো হাত নেই, এই কথাটা দুই দলের দিক থেকে এসেছে। একটা হলো সরফরাজ যেমন বলেছেন, তেমনি মুশফিকুর রহিম এসেছিলেন প্রেস কনফারেন্সের দলীয় প্রতিনিধি হিসেবে। সাধারণত তিনি আসেন না, কিন্তু এবার এলেন, তার এই আশাটা খুবই ইতিবাচক এবং তিনি খুবই সামনে থেকে লিড দিচ্ছেন। ক্যাপ্টেন যদিও নাজমুল হোসেন শান্ত, কিন্তু তার অবদান, মুশফিকের অবদানটাও কিন্তু অনেক বেশি। তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন দলের মধ্যে, এটা কিন্তু তিনি বলে গিয়েছেন। একইভাবে তিনি যদি আরও কিছু কাজ করছেন, যেটা বললেন তিনি যতদিন খেলতে চান, যে কয়টা দিন খেলবেন একেবারে এনজয় করে খুব মনোযোগ দিয়ে খেলবেন। অন্য যারা রয়েছেন তাদেরকে তার অভিজ্ঞতাটা ডেলিভারি দিয়ে যাবেন যেন তারা ভালো ক্রিকেট খেলে। এই টেস্টে বৃষ্টির উপরে কারো যেমন হাত নেই মুশফিক বলেছেন, তেমনি তারা চাইবেন যে ইন্টারাপ্ট মানে ব্রেক দিয়ে দিয়ে যদি খেলা হয় সেই সুযোগটাও তারা যেন একেবারে প্রপারলি কাজে লাগাতে পারেন, সেটা কাজে লাগিয়ে আপনার উইকেট নিয়ে 20টা উইকেট নিয়ে তারা যেন ম্যাচটা জিততে পারেন সেই চেষ্টা তাদের থাকবে। এবং বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি বলে মনে করেন তিনি, কারণ হচ্ছে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে এই ফরম্যাটের টেস্টে। কারণ টেস্টের দলটা বাংলাদেশে আসলেই ভালো। আমরা কিন্তু গত 3-4 বছর ধরে দেখছি স্লোলি ইমপ্রুভ করছে এবং এই ইমপ্রুভমেন্টটা এখন খুব হাইলি, বিশেষ করে যদি আপনি চিন্তা করে থাকেন যে পেস বোলিংয়ের রানা যখন ইনক্লুশন হয়েছে, তখন রানা ইনক্লুশনের পরবর্তীতে শরীফুল বা অন্য তাসকিন যে এক্সপেরিয়েন্স, তার সেই এক্সপেরিয়েন্স দিয়ে তারা কিন্তু একেবারে সুন্দর আউটপুট দিচ্ছেন। সাথে স্পিনার তো এক্সপেরিয়েন্স রয়েছে, মমিনুলের এক্সপেরিয়েন্স, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী একটা টেস্ট দল। এই টেস্ট দলের আউটপুট অবভিয়াসলি থাকবে। যদি সিরিজটা জিতে যায় বাংলাদেশ, তাহলে ডেফিনেটলি আপনার যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের আজকে এখন আছে টেবিলের 6 নম্বরে 16 পয়েন্ট নিয়ে, এটা বেড়ে আরও 10 পয়েন্ট ঢুকে যোগ হবে, সেই জায়গা থেকে তো এটা অনেক উপরে 3-4 চলে আসবে। ধন্যবাদ দর্শক, আবার যুক্ত হব অন্য আলোচনা নিয়ে, ম্যাচের আলোচনা বা আপডেটগুলো নিয়ে। সেই ক্ষেত্রে এখানে শেষ করছি, ধন্যবাদ।